এই আইনের সবচেয়ে বড় যে জিনিসটা আপনারা এর নেচারটা দেখবেন, এই নেচারটা কিন্তু প্রিভেন্টিভ চেয়ে আসলে প্রোটেক্টিভ বেশি। এই আইনটা যখন তৈরি হয়েছিল আপনারা দেখবেন যে আইনের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে কাজ করতে এসে, পৃথিবীতে এমন কোন অপরাধ নাই যেটাকে ভিন্নভাবে করলে অপরাধ হিসেবে গ্রহণ করা হবে না। অর্থাৎ আমি বলছি যে চুরি করাটা অপরাধ, কিন্তু বললাম যে আপনি অন্যভাবে চুরি করেন, আমি এটাকে অপরাধ হিসেবে নেব না, এরকম কোন আইন আছে পৃথিবীতে? এই একটা আইন যেটাকে আমি ঘোষণা দিলাম যে ধূমপান করা অপরাধ, কিন্তু আবার বললাম কি এই জায়গা থেকে বের হয়ে আপনি বাইরে ধূমপান করেন অপরাধ না, তাহলে এটা আপনি কি অপরাধ থাকবেন না? আপনি খাচ্ছেন, সরাসরি খেলে আপনাকে বলছি যে আমি দেখে এটা অপরাধ, কিন্তু আপনি আমার পিছনে যে খাবেন এটা কি অপরাধ হিসেবে? এই আইনের সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে সবসময় শুরুতেই আপনারা যেটা অনেকেই প্রশ্ন তুলেছেন, যেমন রিক্সার যে এক্সপিরিয়েন্সের কথাটা বললেন, যে আমি বলার সঙ্গে সঙ্গে উল্টো আমাকে শুনতে হলো যে আপনি রিক্সা থেকে নেমে যান, এই জায়গায় কঠোর হওয়ার সুযোগটা। তো আইনের যখন শুরু হয়েছিল আসলে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের যে জায়গাটুকু, এই বিষয়গুলো অনেকগুলো সরকার তো শুধু এক কথা তো আজকে এত আলোচনা দরকারই ছিল না, সরকার তো আজকেই ঘোষণা দিয়ে দিল এখন থেকে ধূমপান টোটালি আইন নিষিদ্ধ, তাই কিন্তু শেষ ছিল। এত আলোচনার কি দরকার ছিল? এত আইন দরকার আছে নাকি? এক লাইনের একটা অর্ডার হবে, সরকার শুধু লিখে দিবে যে আজকের থেকে ধূমপান টোটালি বন্ধ, এখানে নিষিদ্ধ হইলে এই তার শাস্তি এইটা। দুইটা, একটা হচ্ছে অপরাধ হিসেবে ঘোষণা করে দেওয়া, টোটালি বন্ধ করে দেওয়া, আর একটা শাস্তির বিধান করা। এতগুলো ধারা, এতগুলো ব্যবস্থা করা, এত রিভিউ কেন হচ্ছে বারবার? প্রত্যেকটা আইনই কিন্তু একবারে শুরুতে নিখুঁত হয় এরকম কোন আইন আমার জানা মতে নাই, কারণ আইনগুলো পর্যায়ক্রমে সোশ্যাল যে ট্রান্সফরমেশন গুলো আসে এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় প্রতিবারই। আমাদের প্রত্যেকটা আইনের ক্ষেত্রেই এটা করেছে। একইভাবে 2005 সালে আমাদের যে ডক্টর সন্ধ্যার মহোদয় উনি একটা কথা বলেছেন যে সেই 2003 সালে আমরা এফসিটি স্বাক্ষর করলাম। আজকে প্রায় 22 বছর পরে এসেও কেন আমি আইন নিয়ে কথা বলছি? আমি বিনয়ের সঙ্গে এটাই বলবো যে একবারই কাজ হয়নি তাও না, কাজ যে একবারই হয়নি তাও না, কারণ 2005 সালে আমরা আইন পেয়েছি, সেটা আমার দুর্বলতাগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি 2013 সালে এসে আবার আমরা রিভিউ করেছি প্রয়োজনে, আমাদের প্রয়োজনে। কারণ হচ্ছে কি যে অ্যাকসেপ্টেন্স, এই যে লয়ালটি অ্যাকসেপ্টেন্সটা এটা ক্রমাগত বাড়ছে। এখন এক সময় সিগারেট একটা জিনিস বলি যে কাউকে হার্ট করার জন্য না, অনেকেই এখানে বলেছেন যে আপনারা ধূমপান করেন না, কিন্তু আপনি আপনার বন্ধু মহলেই যদি কোনো মুরব্বীর সামনে জিজ্ঞাসা করেন যে সিগারেট খাও, সে হাত ধূমপান করেন হাত মতো দেখি, কেউ কিন্তু হাত তুলবে না। যে ধূমপাই আপনি জানেন যে আপনার পাশে দাঁড়িয়ে আছে যে বন্ধুটি ধূমপাই, সেও হাত তুলবে না। কি কারণে? প্রথম হচ্ছে তার একটা লজ্জাবোধ থাকে। যে কাজটা করলে আপনি লজ্জা পান, বলতে পারেন না, সেই কাজটা করেন কেন? একদিকে আইনগত দিক আছে একটা, আর দ্বিতীয় হচ্ছে যে এই কাজটা আপনি জানেন, আপনি নিজেও জানেন যে এই কাজটা আমি প্রকাশ্যে বলতে পারবো না, এরকম আর বলতে পারেন যে আরো তো অনেক কাজ আছে প্রকাশ্যে এটা বলতে পারি না আমরা, কিন্তু আইনগত দিক থেকে আমরা যেটা বলছি, আমরা এটা নিয়ে কথা বলছি কেন? আইন নিয়ে, এই ধূমপান নিয়ে, আরেকটা বিষয় কেন কথা বলছি? আপনি খাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাতেও আমার মাথা ব্যথা ছিল না, কিন্তু আপনার খাওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা তো মানব না। আমাদের বিষয়টা হচ্ছে ওই জায়গাতেই। এই জন্যই সরকার যখন এটাকে আমার যেহেতু 2005 সালে আমি সার্ভিসে ছিলাম, কিন্তু এটার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, আইনটা পড়েছি, দেখেছি যে 2013 সালে যখন অ্যামেন্ডমেন্ট হয়েছে তখনও আমরা দূরে, অনেক দূরে, তখনও ফিল্ডে কাজ করছি আমরা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একবারই কি সম্ভব কিনা? প্রথম কথা হচ্ছে সরকারকে তো একটা রাষ্ট্র, একটা কিন্তু এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে, দুইটা একটা হচ্ছে লিগ্যাল স্ট্রাকচারের মধ্য দিয়ে চলে, এক। দুই নম্বর হচ্ছে যে সরকার অপারেশন, টোটাল যে অপারেশনাল একটা কস্ট আছে, আমরা এই প্রশ্নটা এখন তুলছি, আপনাদের পক্ষ থেকে উঠছে, বিভিন্ন সেক্টর থেকে উঠছে, আসলে কি আমাকে এই সেক্টর কোনো টাকা দিচ্ছে কিনা? কিন্তু যদি আমি হিসেব করি, অঙ্কের হিসাবে কিন্তু আমি টাকা পাচ্ছি,
সরকারকে এই সেক্টর থেকে একটা আয় হচ্ছে। এখন এটা আয় হচ্ছে, এর মধ্যে শুভঙ্করের যে ফাঁকিগুলো উঠে এসছে, আয় আসলে কোনটাকে বলবো আমি? আয় আমি কোনটাকে বলবো? যেটা ইনভেস্ট আছে পিছনে, কারো ইনভেস্ট থাকে, কিন্তু আমি যদি বলি যে এই সেক্টরে আসলে যারা এখান থেকে হারভেস্ট করে নিয়ে যাচ্ছে, সরকারকে হারভেস্টের জায়গাগুলো আপনি জিরো করে দেন, অসুবিধা নেই। এটা কেন আমাদের হয়তো গভর্নমেন্ট এক সময় থেকে বিকল্প সোর্স খুঁজতে চলে আসবে, কিন্তু আমার কথা হচ্ছে যারা হারভেস্ট করছে এখান থেকে, তাদের আসলে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, এটা একটা বিবেচনার বিষয় আছে। অর্থাৎ আমি কোম্পানিগুলোর কথা বলছি, কোম্পানিগুলো কিন্তু বাহির থেকে কোনো একটি টাকাও এনে দেশে ইনভেস্ট করে না।